শুভ সকাল বন্ধুরা। আজ হলো 29 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ খবর হলো এশিয়া কাপ ফাইনাল জিতে দাদাগিরি ভারতের, পাকিস্তানের নকবিকে বয়কট, ট্রফি নিলেন না সূর্যরা, বিতর্ক দিয়ে শুরু এশিয়া কাপ, শেষ হলো বিতর্কে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, বিডিওকে অভিযোগ বঞ্চিত সুবিধা প্রাপকদের, বিপিএমকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর পরিব্যবস্থা বললেন বিডিও, গোবিন্দপুর আলগাপুর জিপি। শ্রীভূমিতে পুজোর ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তি। এবং সর্বশেষ খবরটি হলো 11 দিনে উত্তর মিলল না শিক্ষক অরিন্দম কুণ্ডুর রহস্য মৃত্যুর 9 প্রশ্নের। রাতভর সদর্থনায় কাটাতে হয় বড়খলার শিক্ষককে, দেহে অসংখ্য আঘাতের চিহ্ন, এখনও সন্ধানহীন স্কুটি মোবাইল। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেন সূর্যকুমার যাদবরা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্সের ট্রফি নিল না ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকবির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। আরও একবার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করলেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকে বিতর্ক চলছিল, শেষটা হলো বিতর্কের মধ্য দিয়ে। ফাইনাল শেষ হওয়ার পর সকলের নজর ছিল কার হাত থেকে ট্রফি নেন সূর্যরা। খেলা শেষ হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন, কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না। শোনা গিয়েছে ভারত তাকে জানিয়ে দেয় তারা নকবির কাছ থেকে ট্রফি নেবে না। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই একই কথা বলেছিলেন অধিনায়ক সূর্য, কিন্তু মাঠে ছিলেন নকবি। কারো সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। নকবিকে দেখে বোঝা যাচ্ছিল বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার 1 ঘন্টা পর সাজগড় থেকে বেরিয়ে আসেন পাক ক্রিকেটাররা। সোয়া 1 ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছিল, তারপর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিতে ডাকা হয়। সেখানেও নাটক। সঞ্চালক সাইমন ডুল জানান পাক ক্রিকেটারদের মেডেল দেবেন নকবি, কিন্তু আদতে দেখা যায় এশীয় ক্রিকেট কাউন্সিলের অন্য এক কর্তা আমিরুল ইসলাম তাদের মেডেল দিচ্ছেন। এশিয়া কাপে রানার আপ হওয়ায় 1,70,00,000 টাকার চেক পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সলমন আলী আগা সেই চেক ছুঁড়ে ফেলে দেন। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তারা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। এর থেকে স্পষ্ট নকবিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। অন্য কোনো কর্তাকে তিনি ট্রফি দেওয়ার অনুমতি দেননি। সেই কারণে ভারতীয় দল নিজেদের দাবি থেকে সরেনি। এই দৃশ্য ক্রিকেটের ইতিহাসে কোনোদিন দেখা যায়নি। একটি বড় প্রতিযোগিতা জিতে জয়ী দল ট্রফি নিল না। বোঝা যাচ্ছে এই বিতর্ক এখনই থামবে না। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ভারত পাকিস্তান সংঘাত এখনও চলবে। পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, বিডিওকে অভিযোগ বঞ্চিত সুবিধা প্রাপকদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপক তালিকায় ভুয়ো নাম সংযোজন সহ কেওয়াইসি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলেছেন গোবিন্দপুর আলগাপুর জিপির একাংশ সুবিধা প্রাপক। এ নিয়ে তারা জিপির সহ সভানেত্রী নাজমিন আক্তার ববুইয়ার মাধ্যমে বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও রিদওয়ান শাকিল মজুমদারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। গোবিন্দপুর আলগাপুর জিপির গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের মমতাজ বেগম ও রহিমা বেগম চৌধুরী অভিযোগপত্রে উল্লেখ করেছেন তাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, যার রেফারেন্স নম্বর যথাক্রমে PMAYG SRBY 451 এবং PMSYG SRBY 725। মমতা বেগমের মোবাইল নম্বর 8638986968 এবং রহিমা বেগমের মোবাইল নম্বর 8638458849 সহ তাদের আধার কার্ড সংযুক্ত রয়েছে। একইভাবে এই গ্রামের আরও একজন সুবিধা প্রাপক মরিয়ম বেগম বড়বুইয়া পৃথকভাবে অভিযোগ জানিয়ে উল্লেখ করেন তার নামও সুবিধা প্রাপক তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। তার রেফারেন্স নম্বর PMAYG SRBY 611, তার মোবাইল নম্বর 8812872526
এবং আধার কার্ড সংযুক্ত রয়েছে। মমতাজ বেগম, রহিমা বেগম এবং মরিয়ম বেগম এই তিনজন তাদের নিজ নিজ মোবাইল ব্যবহার করে কেওয়াইসি করতে গেলে দেখা যায় তাদের মোবাইলে ওটিপি আসেনি। গত 25 সেপ্টেম্বর তারা ফের যোগাযোগ করে দেখেন তাদের নামের পাশে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন দেখানো হয়েছে। তাদের প্রশ্ন, ওটিপি না আসা সত্ত্বেও কিভাবে কেওয়াইসি সম্পন্ন হলো? ওটিপি ছাড়া কেওয়াইসি সম্পন্ন হওয়া সম্ভবই নয়। মমতাজ ও রহিমা বেগমের সন্দেহ, হয়তোবা একই নামের অন্য কাউকে তাদের প্রাপ্য পিএমওয়াইজির ঘর বরাদ্দ হয়েছে। একইভাবে মরিয়ম বেগমের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কেওয়াইসির পর তার নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে, তিনিও ওটিপি পাননি। তার মোবাইল নম্বরে কেওয়াইসি সম্পন্ন হয়ে গেছে, আর তার মোবাইল নম্বরের বিপরীতে নাম রয়েছে কোনো এক মাহমুদা বেগম চৌধুরীর। রহিমা বেগম অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করে সুবিধাপ্রাপক তালিকা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। জানা গেছে শুক্রবার জালিয়াতির শিকার জিপির সুবিধাপ্রাপকদের সঙ্গে নিয়ে বাঁশকান্দি ব্লকের বিডিওর কাছে যান জিপির সহসভানেত্রী নাজমিন আক্তার ববুইয়া। অভিযোগকারীরা তাদের বিরুদ্ধে হওয়া জালিয়াতির উপযুক্ত তদন্ত দাবি করে তাদের অধিকার এবং প্রাপ্য পিএমওয়াইয়ের ঘর ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান, অন্যথায় আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানান তারা। এদিকে এই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে গোবিন্দপুর অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এই বিষয়ে বাঁশকান্দি উন্নয়ন ব্লকের বিডিও রিদওয়ান শাকির মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান লিখিত অভিযোগ পেয়েছেন। এই কেওয়াইসি প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকেন সংশ্লিষ্ট জীবিকা সখীরা। তিনি বিষয়টি তদন্ত করে দেখার জন্য ব্লকের বিপিএমকে নির্দেশ দিয়েছেন। এখন পুজোর বন্ধ, পুজোর পরেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্লকের বিডিও। পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তি। পুজোর শুভেচ্ছা জানানো ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরে। জাকারিয়া আহমদ পান্নার ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথচ ওই ব্যানারের পাশেই অক্ষত অবস্থায় রয়েছে সুব্রত ভট্টাচার্য ও বিশ্বজিৎ ঘোষের শুভেচ্ছা বার্তা লাগানো ব্যানার। প্রতি বছর দুর্গাপূজায় ব্যানার টাঙ্গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছেন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে জাকারিয়া আহমেদ পান্না। এবারও ব্যতিক্রম নয়। শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় বড় আকারের ব্যানার লাগিয়েছেন তিনি। ওই ব্যানারে দুর্গা ও কালীর ছবির নিচে জাকারিয়ার ছবি রয়েছে। তার ব্যানারের পাশেই রয়েছে সুব্রত এমনকি বিশ্বজিৎ ঘোষের ছবি। এমনকি তাদের ব্যানারের উল্টো দিকে রয়েছে শাহিল আহমদ স্বপন নামের আরেকজনের ব্যানার। তাদের সবার ব্যানারই অক্ষত রয়েছে, একমাত্র ছিঁড়ে ফেলা হয়েছে জাকারিয়ার ছবি। একমাত্র সুব্রত ছাড়া জাকারিয়া, স্বপন ও শাহিল তারা তিনজনই কংগ্রেসী। এমনকি তারা তিনজনই উত্তর করিমগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী। সেখানে শাহিলের ব্যানার বাদ দিয়ে শুধু জাকারিয়ারটা ছিঁড়ে ফেলার পেছনে রাজনৈতিক গন্ধ শুকতে পারছেন অনেকেই। এ নিয়ে জাকারিয়া ঘনিষ্ঠদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হলো 11 দিনে উত্তর মিলল না অরিন্দম কুণ্ডুর রহস্য মৃত্যুর 9 প্রশ্নের। মহাষষ্ঠীতে পাড়ার পুজো প্যান্ডেলে ডাক বাজছে, দূর থেকে ডাকের শব্দ আসছে, কিন্তু ধুবড়ী শহরের আইজি রোডের বাসিন্দা কুন্টু পরিবারে অমাবস্যার অন্ধকার। কারণ এই পরিবারে তো আবাহনের আগেই বিসর্জন হয়ে গিয়েছে। 11 দিন আগে পরিবারের একমাত্র রোজগারের সদস্য অরিন্দম কুণ্ডুর রহস্য মৃত্যু গোটা পরিবারকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে। অরিন্দমের অসুস্থ বাবা অশোক কুমার কুণ্ডু নাওয়া খাওয়া ছেড়েছেন, মার অবস্থাও ততৈবচ। যৌথ পরিবারের অন্য সদস্যরা তাদের পাশে রয়েছেন সর্বক্ষণ। গত 18 সেপ্টেম্বর শিলচরের কাছে রেললাইনের পাশেই উদ্ধার হয় অরিন্দমের ক্ষতবিক্ষত দেহ। শালতাপড়া ব্লকের 937 নং উজাননগর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বছর 29-এর অরিন্দম। পুলিশ, শালতাপড়া ব্লকের আধিকারিক থেকে কর্মীসহ অনেকেই এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে শুরু থেকেই। কিন্তু ধুবড়ীর অরিন্দমের পরিবার এটিকে আত্মহত্যা বলতে মানতে নারাজ। তাদের অভিযোগ অরিন্দমকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এবং এতে জড়িত রয়েছেন শালতাপড়া ব্লকেরই কিছু কর্মীসহ তার স্কুল পরিচালনা সমিতির জনা কয়েক সদস্য।
20 সেপ্টেম্বর বদরপুর জিআরপি থানায় একটি এফআইআর করেন অরিন্দমের মা মিঠু কুন্ডু। যেহেতু তার দেহ রেললাইনের কাছেই দেহ মিলেছিল, তাই এর তদন্তে নামে জিআরপি। বিএনএসের 103(1) ধারায় মামলাটি রুজু করে বদরপুর জিআরপি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন 18 সেপ্টেম্বর শিলচর থেকে যাওয়া একটি যাত্রী ট্রেনের চালক বদরপুর জিআরপিকে রেল লাইনের পাশে দেহ পড়ে থাকার কথা জানান। এরপরে শিলচর জিআরপি থেকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠায়। অরিন্দমের মৃত্যু বা খুনের তদন্ত কতদূর এগিয়েছে সে সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। কাছাড় পুলিশের এসএসপি দুদিন আগে অরিন্দমের পরিবারকে ফোন করে জানিয়েছেন জিআরপি তদন্ত করছে। ইতিমধ্যেই অরিন্দমের স্কুলে গিয়ে শিক্ষক সহ অন্যদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বড়খলায় যে বাড়িতে অরিন্দম ভাড়া থাকতেন সেই বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে। বেশ এতটুকুই। শিক্ষক সংস্থাগুলি সহ বহু শিক্ষক তার মৃত্যু রহস্যভেদের দাবি জানিয়ে পথে নেমেছেন। বিক্ষোভ প্রদর্শন, র্যালি সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের স্মারকপত্র জমা দিয়েছেন। কিন্তু 10 দিনেও তার মৃত্যু কোন অবস্থায় হলো, আদৌ এটি আত্মহত্যা না ঠান্ডা মাথায় খুন, তার কোনো নিশ্চিত ধারণা মিলল না। এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের পক্ষে পুলিশ, শিক্ষক মহল সহ অরিন্দমের ঘনিষ্ঠ বেশ কিছু সূত্রের সঙ্গে কথা বলে এই মৃত্যু সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এতে জবাব পাওয়ার বদলে আরও বেশি প্রশ্নই সামনে এসেছে, যাতে করে অরিন্দমের এই মৃত্যুর রহস্য জটিল হওয়ার সম্ভাবনাই দেখা দিচ্ছে। কেন জানতে হলে সেই দিনটির ঘটনায় ফিরে যেতে হবে। 18 সেপ্টেম্বর সকাল 8টা নাগাদ মাকে ফোন করেছিলেন অরিন্দম। ফোনটি করেছিলেন অন্য একটি নম্বর থেকে। ফোনে তিনি জানিয়েছিলেন তার মোবাইলটি খোয়া গিয়েছে। এক পুলিশ অফিসারের ফোন থেকে কল করেছেন। তিনি এখন বড়খলার ভাড়া বাড়িতে গিয়ে ফ্রেশ হবেন, সেখান থেকে ব্লকে যাবেন। সেখানে গিয়ে ব্লক অফিসের কর্তাদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে একটি চিঠি দেবেন। তারপর বিকেলের দিকে ট্রেনে চেপে বাড়ির পথে রওনা হবেন। ওই সময় অরিন্দম তার এক বন্ধুর মাকে দিয়ে জানিয়েছিলেন নতুন ফোন না নেওয়া পর্যন্ত প্রয়োজনে বন্ধুর নম্বরে যোগাযোগ করা যাবে। এতে তেমন একটা অস্বাভাবিকতা দেখতে পাননি অরিন্দমের মা। কিন্তু দুপুর 3টে নাগাদ দুইজন যুবক তাদের বাড়িতে গিয়ে জানান অরিন্দমের দুর্ঘটনা গিয়েছে। ওই বন্ধুটি তাদের ফোন করে খবর দিয়েছেন। 3:30টার মধ্যে জিআরপির এক অফিসার তাদের ফোন করে জানান অরিন্দম আর বেঁচে নেই, মেডিকেলে যাওয়ার পথেই মারা গিয়েছেন। 18 সেপ্টেম্বর সকালে অরিন্দম যে পুলিশ কর্মীর নম্বর থেকে মাকে ফোন করেছিলেন সেই নম্বর খুঁজে পাওয়া গেল। তার নাম জমির মজুমদার, হোমগার্ড তিনি, শিলচর সদর থানা অ্যাটাচড, রানীঘাট দুর্গাপুরে তার বাড়ি। তার কাছে জানতে চাইলাম অরিন্দমকে তিনি ওই দিন কোথায় পেয়েছিলেন, তার ফোনই বা কী করে ব্যবহার করতে দিলেন, এরপর অরিন্দম কোথায় গেলেন। এই প্রশ্নগুলির জবাব দিতে গিয়ে ওই হোমগার্ড জানান বিশ্বকর্মা পুজোর রাতে সদর থানায় ট্রাফিক ব্রাঞ্চের এসআই জালাল উদ্দিন টহল দিতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন হাবিলদার উমেশ সাহানি ও হোমগার্ড দীপক দাস। রাত 1টা নাগাদ ওই টহলদারি দল সদরঘাট সেতুর কাছে অরিন্দমকে অপ্রকৃতিস্থ অবস্থায় পান। স্কুটি চালানোর মতো অবস্থায় তিনি ছিলেন না, তাই অরিন্দমই অনুরোধ করেন তার স্কুটি যেন অন্য কেউ চালায়। হোমগার্ড জমির এই কথাগুলো বলার সময়ে বারবার করে একটা কথাই বলছিলেন, আমি তো তখন থানায় ছিলাম, তাই তারা যে কথাগুলি বলেছিলেন আমি সে কথাই আপনাকে বলছি। অরিন্দমকে তারপর সদর থানায় নিয়ে আসা হয়। রাতেই নিয়ম মেনে তার মেডিকেলও করিয়ে নেয় পুলিশ। যেহেতু তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না, তাই তাকে থানায় বসিয়ে রাখা হয়। একটি চেয়ারে ঘুমিয়ে পড়েন অরিন্দম। পুরো রাত সদর থানায় এভাবেই কাটে তার। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিক দেখাচ্ছিল অরিন্দমকে। রমিত জানান তিনি একেবারে স্বাভাবিক মানুষের মতোই কথা বলছিলেন। সকাল 8টা নাগাদ রমিজকে ডেকে অরিন্দম বলেন তার ফোন হারিয়ে গিয়েছে, বাড়িতে ফোন করবেন। তাই যদি তার ফোন ব্যবহার করতে দেন। তখনই অরিন্দমকে তার ফোন দেন এবং বাড়িতে কথা বলেছিলেন অরিন্দম। এরপর এসআই জালাল উদ্দিন থানায় আসেন এবং পিআর বন্ডে তাকে বাড়ি যেতে দেন। যাওয়ার সময় অরিন্দম থানার অফিসারদের জানান তিনি ট্রান্সফার হয়ে গিয়েছেন, তাই প্রথমে বড়খলার বাড়িতে গিয়ে বিছানাপত্র প্যাক করে প্রথমে ব্লক অফিসে গিয়ে রিলিজ অর্ডার নেবেন এবং সন্ধ্যার দিকে তার ট্রেনের টিকিট রয়েছে, তিনি বাড়ি ফিরে যাবেন। এরপরে স্কুটি নিয়ে বেরিয়ে যান অরিন্দম।
হোমগার্ড রমেশ জানান, এরপর তিনি আর এ ব্যাপারে কিছু জানেন না। কয়েকদিন আগে জিআরপি থেকে ফোন আসে, জানানো হয় অরিন্দম খুন হয়েছেন। 3 দিন আগে বদরপুর জিআরপি থেকে একটি দল এসে তাদের স্টেটমেন্ট রেকর্ডও করে নিয়েছে। এসব কথাই পুলিশের ভাষ্য। এখানে স্বাধীন কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করার কোনো উপায় নেই। যদি তদন্তকারী দল 17 সেপ্টেম্বর রাতের ও 18 সেপ্টেম্বর সকালের শিলচর সদর থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, তবেই হয়তো ওই হোমগার্ডের বক্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অরিন্দমের দেহ রেললাইনের পাশে পাওয়া গিয়েছে তা দুপুর 3টা নাগাদ তার বন্ধুকে জানিয়েছিল জিআরপি। বিকেল 3:30 নাগাদ উত্তমনাথের জিআরপির এক অফিসার অরিন্দমের বাড়িতে ফোন করে জানান, তারা অরিন্দমের পকেটে একটি চিরকুটে তার বন্ধুর ফোন নম্বর পেয়েছিলেন। সেই নম্বর থেকেই প্রথম খবরটি জানানো হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল পৌঁছার আগেই প্রাণ হারান অরিন্দম। তার স্কুটিটি কাছের মাঠে রয়েছে বলেও সে সময় জানিয়েছিলেন ওই পুলিশ অফিসার। এছাড়া অরিন্দমের মৃত্যু সকাল 11টা থেকে 11:30টার মধ্যে হয়ে থাকতে পারে বলে তিনি জানান। এমনটাই রবিবার এই প্রতিবেদককে জানান অরিন্দমের বৌদি। এখন প্রশ্ন হলো, সকাল 8:30 নাগাদ যদি অরিন্দম স্কুটি নিয়ে শিলচর সদর থানা থেকে বেরিয়ে যান এবং রেল লাইনের পাশে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, তবে মাঝের ওই 3-3.5 ঘন্টা কোথায় ছিলেন অরিন্দম? সদর থানা থেকে ওই এলাকায় স্কুটি নিয়ে পৌঁছতে তো এতটা সময় লাগার কথা নয়। 2. জিআরপির পুলিশ অফিসার উত্তমনাথ সেদিন অরিন্দমের পরিবারকে জানিয়েছিলেন তার স্কুটি মাঠের কাছে পড়ে রয়েছে, কিন্তু পরবর্তীতে পুলিশ স্কুটি পাওয়ার কথা অস্বীকার করে। তাহলে অরিন্দমের সেই AS17K 5941 TBS স্কুটিটি কোথায় গেল? যদি পুলিশের দাবি মতো অরিন্দম আত্মহত্যাই করে থাকেন, তবে স্কুটি তো উধাও হয়ে যাওয়ার কথা নয়। 3. ট্রেনের চালক ওই দিন রেল লাইনের পাশে একটি দেহ পড়ে থাকার কথা জানিয়েছিলেন। কেউ ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়লে তো নিশ্চিত তিনি দেখতেন, কিন্তু তিনি দেহ পড়ে থাকার কথা জানালেন কেন? 4. ট্রেনে কাটা পড়লে বা ইঞ্জিনের সামনে কেউ ঝাঁপিয়ে পড়লে সাধারণত তার মাথা পুরো থেতলে যায় অথবা দেহের মাঝ বরাবর বিচ্ছিন্ন হয়, কিন্তু মৃতদেহ সৎকারের সময় পরিবারের লোকসহ অন্যরা স্পষ্ট দেখেছেন তার 2 হাত ও 2 পা ভাঙ্গা ছিল। পিঠে রড দিয়ে বেধড়ক মারের চিহ্ন ছিল, কপালে ক্ষত চিহ্ন ছিল, মাথার পেছনে দায়ের কূপ মারলে যেভাবে গভীর ক্ষত হয় তেমন ক্ষত ছিল। আত্মহত্যা করতে যাওয়া একটি লোকের দেহে এতগুলো আঘাতের চিহ্ন কি করে এলো? ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়া একটি লোকের একই সঙ্গে 2টি হাত পা কিভাবে ভেঙে গেল? 5. 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কেন অরিন্দমের খোয়া যাওয়া স্কুটি উদ্ধার করতে পারল না? 6. এফআইআরে অরিন্দমের মা স্পষ্টভাবে স্কুল কমিটির সদস্য ও ব্লক অফিসের কয়েকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ এনেছেন। তাহলে আজ পর্যন্ত কাউকে গ্রেফতার দূরে থাক, থানায় ডেকে জেরা পর্যন্ত কেন করল না পুলিশ? 7. কেন অরিন্দমের খোয়া যাওয়া ফোন আজ পর্যন্ত উদ্ধার করতে পারল না পুলিশ? ওই ফোন থেকেই ফেসবুক লাইভ করে যাবতীয় সব অভিযোগ করেছিলেন তিনি। ফোনে অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। এছাড়া সেদিন বিকেলেই তার ফেসবুক থেকে ওই লাইভ ডিলিট হয়ে যায়। এই লাইভ ডিলিট করলো কে? ফোনটি উদ্ধার করতে না পারলে এমন প্রশ্নের জবাব পুলিশ পাবে কি করে? 8. যদি অরিন্দম আত্মহত্যাই করে থাকেন, তবে তার ফোন ও স্কুটি গায়েব করলো কারা? তাদের কি স্বার্থ জড়িত রয়েছে? 9. নিজের দফতরেরই একজন সহকর্মীর এমন রহস্য মৃত্যুর পরেও শালচাপড়া ব্লকের বিইও বা কাছাড়ের ডিআই আজ পর্যন্ত কেন পুলিশে একটি এফআইআর করলেন না? অরিন্দম জুবিন গর্গ নন, একেবারেই সাপোষা একজন শিক্ষক, তাও আবার বিন জেলার বঙ্গত নয়। ফলে তার মৃত্যু নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেওয়ার দায় নেই কারো। বরাক উপত্যকার একজন বিধায়ক পর্যন্ত আজ পর্যন্ত এই মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেও একটি বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ফলে সিআইডি এসআইটির কথা ভাবা তো রীতিমতো বিলাসিতা। সতীর্থ শিক্ষকদের চাপে কিছু সংগঠন মাঠে নেমেছে, মোমবাতি নিয়ে মিছিল করেছে, ধর্ণা দিচ্ছে, কিন্তু কর্মচারী সংগঠন থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই চুপ, কারণ অরিন্দম তাদের সমগোত্রীয় নন। এমন এক পরিস্থিতিতে পুলিশ শুধু সংবাদ মাধ্যমের লেখালেখিতে নিজেদের দিকে আসা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবে, এই ভাবনাই বোকামি।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।